হ্যালো বন্ধুরা, কালকি 2898 নিয়ে প্যান ইন্ডিয়াতে যা শুরু হয়েছে তাতে মনে হচ্ছে সিনেমার ক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে। আগে যত সিনেমা রিলিজ হয়েছে প্যান ইন্ডিয়াতে তার মধ্যে উল্লেখযোগ্য যেমন বাহুবলী, কেজিএফ, RRR এবং অন্যান্য ছোটো বাজারের আর যে সমস্ত সিনেমা রয়েছে, কালকি নিঃসন্দেহে সবার রেকর্ড ব্রেক করতে চলেছে। কালকির যে ডিরেক্টর নাগ অশ্বিন, তার যে ক্যানভাস, তার যে ভিউ, সেটা যদি সে 50% কি 60%ও সিনেমার পর্দায় তুলে আনতে পারে, আমার ধারণা কালকি 2898 ইন্ডিয়ান সিনেমাতে অল টাইম ব্লকবাস্টার প্রমাণিত হবে। শুধুমাত্র অল টাইম ব্লকবাস্টার বললে ভুল হবে, হয়তো ইন্ডিয়ান সিনেমার সমস্ত আয়ের রেকর্ড ভেঙে দিয়ে টপে অবস্থান করবে কালকি। তো কালকির একটা ট্রেলার আমরা ব্রেকডাউন করেছিলাম, তো এটা কালকির সেকেন্ড ট্রেলার এবং সম্ভবত এটাই শেষ ট্রেলার। এরপরে আর কোনো ট্রেলার আসবে না। এরপরে কালকিকে আমরা সোজা দেখতে পাবো 28 জুন সিনেমার বড় পর্দায়। অল ইন্ডিয়াতে এমনকি সারা বিশ্বে যত জায়গায় ভারতীয় সিনেমার অনুরাগী আছে, আমার ধারণা প্রত্যেকের জন্যে কালকি 2898 অপেক্ষার অবসান ঘটাতে চলেছে। তাদের সবার সামনে একটা সিনেমাটিক ইউনিভার্স ওপেন করতে চলেছে কালকি 2898। কালকি 2898-এর প্রথম ট্রেলারে আমরা দেখেছিলাম শুধুমাত্র অ্যাকশন। সেখানে অশ্বত্থামা, ভৈরবা কিংবা কমান্ডার মানস, এদের অ্যাকশনের ভাগটাই ছিল বেশি, 90 ভাগ, এবং তার মধ্যে অশ্বত্থামার একটা মহাভারতের একটা গ্লিমস আমরা দেখতে পেয়েছিলাম। যে সেকেন্ড ট্রেলারটা এসেছে, সেকেন্ড ট্রেলারটাই অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি সায়েন্স এবং মাইথোলজির একটা মিশ্রণ এটাতে আমরা দেখতে পাচ্ছি। কালকি 2898-এর মধ্যে যে একটা বড় অংশ মহাভারতের রেফারেন্স থেকে নেওয়া হয়েছে সেটা আমরা আগেই জানতাম, কারণ এখানে আমরা অশ্বত্থামার একটা বড় চরিত্র দেখতে পাচ্ছি। কিন্তু সেকেন্ড ট্রেলারে তার একটা পুরো ডিটেলস আমাদের সামনে তুলে ধরা হয়েছে। প্রথম ট্রেলারে আমরা যেভাবে ব্রেকডাউন করেছিলাম তাতে আমরা শুধু অশ্বত্থামার রেফারেন্সই পেয়েছিলাম, কিন্তু সেকেন্ড ট্রেলারটাতে এমনভাবে দেখানো হয়েছে, মানে সেকেন্ড ট্রেলার আমাদের সামনে ডিরেক্টর এমনভাবে প্রেজেন্ট করেছেন যে তাতে মহাভারতের অনেকটাই রেফারেন্স আমরা দেখতে পাচ্ছি। এখানে মহাভারতের রেফারেন্স আমরা দেখতে পাচ্ছি কিন্তু একজনের চোখ দিয়ে, আর সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি অশ্বত্থামা। এখানে আমরা অশ্বত্থামার ক্যারেক্টারকেই দেখতে পাচ্ছি যে কিনা মহাভারতের কাহিনীকে কালকি 2898-এর সাথে যোগ করছে। সো আমরা এই ট্রেলারের যে দুটো পার্ট, একটা মহাভারতের পার্ট এবং একটা কারেন্ট টাইমলাইন কিংবা ফিউচার টাইমলাইনের পার্ট, সেই দুটো পার্টকে দুটো আলাদাভাবে বর্ণনা করার চেষ্টা করব। দুটোকে আলাদা আলাদাভাবে ব্রেকডাউন করার চেষ্টা করব এবং দুটো আলাদা আলাদা ভিডিওতে। মহাভারতের কিছু অংশ দেখানো হয়েছে সেকেন্ড ট্রেলারে, তো সেই অংশটাকে আমরা ব্রেকডাউন করার চেষ্টা করব আমাদের আজকের এই ভিডিওতে। কালকি সিনেমার মহাভারতের রেফারেন্স পার্টটাকে এক্সপ্লেন করার আগে আমাদের একজন ব্যক্তির সম্বন্ধে দুটি কথা অবশ্যই বলে নেওয়া উচিত, আর সেই ব্যক্তিটি অন্য কেউ নয়, নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি নাগ অশ্বিন, সিনেমার ডিরেক্টর। এবং তার যে দৃষ্টিভঙ্গি, যে চিন্তা ভাবনা নিয়ে সে কালকি সিনেমাটা তৈরি করেছে, এবং এই সিনেমা নিয়ে তার যে সুদূরপ্রসারী চিন্তাভাবনা রয়েছে যে এই সিনেমাটাকে 3টি পার্টে তৈরি হবে এবং সেই 3টি পার্টে সে কী কী দেখাবে, তার যে পরিকল্পনা তার মধ্যে রয়েছে, এটা নিয়ে অবশ্যই তাকে সাধুবাদ জানাতে হবে। তো প্রথম পার্টে সে কি দেখাতে চলেছে তার একটা মোটামুটি আইডিয়া আমরা পেয়ে গেছি। অন্ততপক্ষে যে দুটো ট্রেলার রিলিজ হয়েছে সেই ট্রেলার থেকে আমার কিন্তু সেটাই মনে হয়েছে ডিরেক্টর সম্বন্ধে। সিনেমা সম্বন্ধে আমার যেটুকু আইডিয়া আছে, সিনেমা কেমন হতে পারে, সিনেমা ভালো হতে পারে কি খারাপ হতে পারে, কিংবা ব্যবসায়িক সফলতা কতটা পেতে পারে, তো সেটা থেকে আমরা বলতেই পারি যে কালকি সিনেমা 99%, মোর দ্যান 99% একটা ব্লকবাস্টার হবে, এবং এটা নিয়ে আমার মনে হয় কারোরই কোনো সন্দেহ নেই। তবে চলো এবার আমরা চলে যাই মূল পর্যায়ে, ট্রেলারের ব্রেকডাউন এবং ব্রেকডাউনের একটা পার্ট, সেটা হচ্ছে মহাভারতের রেফারেন্স পার্ট। তো ট্রেলারে আমরা মহাভারতের যে রেফারেন্স পার্টটা দেখতে পাবো সেটা কিন্তু দেখতে পাবো আমরা একটা চরিত্রের চোখ দিয়ে, আর সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি অশ্বত্থামা। যুগ এবং কলিযুগের মাঝখানে সংযোগ স্থাপন করছে কালকি সিনেমাটাতে, সে কিন্তু ওয়ান অ্যান্ড অনলি অশ্বত্থামা। তো আমরা অশ্বত্থামার চোখ দিয়েই মহাভারতের ঘটনা দেখতে পাবো।
আর মহাভারতে আমরা অশ্বত্থামাকে দেখেছি দুটি মূল ঘটনার মধ্যে দিয়ে। তার মধ্যে একটি ঘটনা হচ্ছে অশ্বত্থামার বাবা, যে কিনা পাণ্ডব এবং কৌরবদের অস্ত্রগুরু ছিল, দ্রোণাচার্যর মৃত্যু এবং অশ্বত্থামার অভিশাপ পর্ব। এখানে আমরা দেখতে পাবো ইয়ং অশ্বত্থামাকে কেউ একজন জোরে ধাক্কা দিয়েছে এবং সে দূরে গিয়ে পড়েছে। তো অশ্বত্থামার মধ্যে একজন সাহসী যোদ্ধাকে পাণ্ডব পক্ষের কে এমন আছে যে এত জোরে ধাক্কা দিতে পারে? কারণ অশ্বত্থামাকে ধাক্কা দেওয়ার যে দৃশ্যটা দেখানো হয়েছে তাতে মোটামুটি বোঝা যাচ্ছে যে তাকে শারীরিক বল প্রয়োগ করে তাকে ধাক্কাটা দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে যদি আমরা একটু তলিয়ে দেখি ব্যাপারটা, তো এখানে আমাদের মাথায় একজনেরই নাম আসবে। আমার ধারণা যে ভীমসেনের মধ্যেই একমাত্র সেই শক্তি ছিল যে কিনা অশ্বত্থামাকে পুশ করতে পারতো, পুশ করে দূরে সরিয়ে দিতে পারতো। এখানে তিনটি দৃশ্য দেখতে পাবো আমরা। বর্তমান টাইম লাইনে কিংবা ফিউচার টাইম লাইনে অশ্বত্থামা অর্থাৎ অমিতাভ বচ্চনকে দেখতে পাবো যে তার সাথে যখন ভৈরবার যুদ্ধ হচ্ছে, ভৈরবা একবার পুশ করে তাকে পেছন দিকে ধাক্কা দিয়ে দিচ্ছে। একটা মহাভারতের দৃশ্যে দেখতে পাবো ইয়ং অশ্বত্থামাকে পুশ করে পেছন দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যেটা কিনা ভীমসেন করছে। আর বর্তমান টাইম লাইনে যেটা কিনা ভৈরবা করছে। আর তার মধ্যে আমরা আরেকটা দৃশ্য দেখতে পাবো যে অশ্বত্থামা গিয়ে একটা হাতির উপরে পড়ছে, যে হাতিটার অশ্বত্থামা পড়ার কারণে হাতিটাও একটু দূরে সরে যাচ্ছে এবং হাতিটা মৃত অবস্থায় পড়ে আছে এবং হাতিটার মাথা দিয়ে রক্ত পড়ছে। এখানে কিন্তু আমরা অশ্বত্থামার তিনটে রেফারেন্স পাচ্ছি। একটা রেফারেন্স পাচ্ছি মহাভারতের যুদ্ধে ইয়ং অশ্বত্থামা, একটা রেফারেন্স পাচ্ছি কালকি 2898-এর যে বর্তমান টাইম লাইন, সেখানে বয়স্ক অশ্বত্থামা যে কিনা 6000 বছর ধরে বেঁচে আছে মহাভারতের যুগ থেকে। আর তৃতীয়ত আমরা একটা হাতিকে দেখতে পাচ্ছি যার নামও অশ্বত্থামা। আমরা যদি মহাভারতের ঘটনাকে একটু ডিটেলসে আলোচনা করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো কিংবা তাহলে আমরা কিন্তু জানতে পারি যে মহাভারতের যুদ্ধে অশ্বত্থামা নামে একটা হাতিও ছিল। আর কি কাহিনী সেটা যদি একটু ডিটেলসে বলা হয় তাহলে ব্যাপারটা দাঁড়াবে যে গুরু দ্রোণাচার্য যখন কৌরবদের হয়ে লড়াইয়ের ময়দানে নামে এবং পাণ্ডবদের বিরুদ্ধে সে লড়াই করছে, তখন তাকে হারানোটা খুব একটা সহজ হয়ে উঠছে না। আর সেটা স্বাভাবিক ব্যাপার, কারণ গুরু দ্রোণাচার্য ছিল পাণ্ডব এবং কৌরব প্রত্যেকের অস্ত্রগুরু। স্বভাবতই তার অস্ত্র শিক্ষা, তার অস্ত্রের পারদর্শিতা সবার থেকে বেশি ছিল। আর গুরু দ্রোণাচার্যর কাছে যখন পাণ্ডব পক্ষ পেরে উঠছে না, তখন দ্য গ্রেট পলিটিশিয়ান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বুদ্ধি দেয় যে দ্রোণাচার্যের হাত থেকে যদি অস্ত্র ফেলা না যায় তাহলে এই যুদ্ধ জেতা কঠিন হয়ে দাঁড়াবে। আর ঠিক তখনই তারা শ্রীকৃষ্ণ ভীমসেনকে বলে অশ্বত্থামা নামে একটা হাতিকে মারতে। ভীমসেন তখন অশ্বত্থামা নামে একটা হাতিকে হত্যা করে, তার মাথায় গদা দিয়ে আঘাত করে। এইখানেই আমরা দেখতে পাবো যে মহাভারতের যুদ্ধে যে হাতিটাকে মৃত অবস্থায় দেখানো হয়েছে সেই হাতিটার মাথা দিয়ে রক্ত পড়ছে। তো এই রেফারেন্স আর ভীমসেনের মহাভারতে হাতিকে মারা রেফারেন্স দুটো মিলে যাবে। তো এই দৃশ্য দেখে আমরা এটা বুঝতে পারবো যে ভীমসেন যে হাতিটাকে মেরেছিল সেই হাতিটাকেই এখানে দেখানো হয়েছে। তো ভীমসেন যখন হাতিটাকে মারবে এবং সেই হাতিটার নাম ছিল অশ্বত্থামা, তখন পাণ্ডব পক্ষে সবাই মানে একটা কলরব সৃষ্টি করবে যে অশ্বত্থামা মারা গেছে। গুরু দ্রোণাচার্য যখন সেই কথা শুনতে পাবে সে তখন যুধিষ্ঠিরের কাছে যাবে, কারণ একমাত্র যুধিষ্ঠিরকে সে বিশ্বাস করতো। আর যুধিষ্ঠিরই ছিল একমাত্র ব্যক্তি যে কিনা কখনো মিথ্যে কথা বলতো না, অ্যাটলিস্ট মহাভারতে সেটাই লেখা আছে। তো সে যখন যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করবে যে অশ্বত্থামা কি মারা গেছে, তখন যুধিষ্ঠির বলবে যে হ্যাঁ অশ্বত্থামা মারা গেছে। তার শেষে সে এটাও বলবে কিন্তু হাতি। কিন্তু এই শব্দ দুটো বলার সময়ই শ্রীকৃষ্ণ জোরে শঙ্খ বাজিয়ে দেবে, যার দরুন এই কিন্তু হাতি শব্দটা দ্রোণাচার্যর কান পর্যন্ত পৌঁছাবে না। আর তখনই সে শোকে নিজের হাতের অস্ত্র ফেলে দেবে। আর সেই মুহূর্তেই দ্রৌপদীর ভাই ধৃষ্টদ্যুম্ন গুরু দ্রোণাচার্যর দেহ থেকে মাথা আলাদা করে দেবে। পরে টেলারের একটা দৃশ্যে আমরা এটাও দেখতে পাবো যে রথের মতো কোনো একটা জিনিসকে রীতিমতো ভেঙে চুরে দেওয়া হচ্ছে। তো আমার যা দেখে মনে হলো যে দ্রোণাচার্যের মৃত্যুর পরে নিজের বাবার মৃত্যুর খবর পেয়ে অশ্বত্থামা এতটাই রাগান্বিত হয়ে যাবে যে সে তার সুপার পাওয়ার প্রয়োগ করবে ধৃষ্টদ্যুম্ন রথের উপর এবং সেটা ভেঙে যাবে। এরপরে
টেলারের একটা দৃশ্যে এটাও দেখা যাবে যে অশ্বত্থামা মানে হতাশাগ্রস্ত হয়ে কিংবা দুঃখে ভারাক্রান্ত হয়ে হাঁটু গেড়ে বসে পড়বে এবং সেই দৃশ্যটাকে বেশ ডার্ক একটা ইমেজে দেখানো হবে। ডার্ক ইমেজে এই জন্যই দেখানো হবে যে ডার্ক ইমেজটা মানে ডার্ক অ্যাকচুয়ালি দুঃখের প্রতীক, তো সেই ডার্ক ইমেজটা রিফ্লেক্ট করবে অশ্বত্থামার মনের অবস্থা। যেহেতু তার বাবাকে মেরে ফেলা হয়েছে এবং তার আর আশেপাশে কেউ নেই, তো সেই যে দুঃখের ভাবটা সেটাই প্রকাশ করা হবে, রিফ্লেক্ট করা হবে সেই লাইটিনিংয়ের মধ্যে দিয়ে। তো দৃশ্যটাকে তেমনভাবে চিত্রায়িত করা হয়েছে। এরপরে টেলারে মহাভারতের একটা দৃশ্যে আমরা দেখতে পাবো যে একটা হাতি মরে আছে, মানে অশ্বত্থামা নামে যে হাতিটা ছিল সে মরে পড়ে আছে এবং তার চারপাশে অগণিত মৃতদেহ পড়ে আছে। মানে মহাভারতকে এত বিশালভাবে হয়তো এর আগে কোনো পরিচালক দেখায়নি। মহাভারত তো কালকিতে একটা রেফারেন্স মাত্র, মানে মহাভারতের কন্টিনিউশন করে কালকি সিনেমাটাকে তৈরি করা হচ্ছে। আমার মনে হয় এর আগে শুধুমাত্র মহাভারতকে বেস করে, মহাভারতকে কেন্দ্র করে যে সমস্ত সিনেমার রেফারেন্স কিংবা যে সমস্ত সিরিয়াল বা যা কিছু তৈরি হয়েছে সেই সমস্ত কোনো ক্ষেত্রেই মহাভারতের যুদ্ধকে এত নৃশংস এবং নির্দয়ভাবে দেখানো যায়নি। টেলারের একটা দৃশ্যে আমরা দেখতে পাই একজন যোদ্ধা একসাথে বেশ কিছু সেনাকে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তো এটাতে আমাদের এটা বুঝতে অসুবিধা হয় না যে যে যোদ্ধাকে দেখানো হচ্ছে সে অশ্বত্থামাই হবে, অশ্বত্থামা ছাড়া আর কেউ নেই। কেন বলছি? কারণ মহাভারতের যুদ্ধের যদি কোনো ব্যক্তিকে এই সিনেমাটাতে স্ট্রংলি পোর্ট্রেট করা হয় তো সেটা হচ্ছে একমাত্র অশ্বত্থামার চোখ দিয়েই কিন্তু মহাভারতের কাহিনীকে এই সিনেমাতে দেখানো হবে। আর এই দৃশ্য এই জন্যই দেখানো হয়েছে যে অশ্বত্থামা যে অতীতে কতটা শক্তিশালী যোদ্ধা ছিল সেটাকে দর্শকের সামনে তুলে ধরাই ডিরেক্টরের মূল উদ্দেশ্য। আর অশ্বত্থামা যে কত বড় যোদ্ধা ছিল, তার কত ক্ষমতা ছিল, তার উদাহরণ আমরা এই ট্রেলারেই আরেকটা দৃশ্যে দেখতে পাবো, যেখানে কিনা আমরা দেখতে পাবো অভিমন্যুর স্ত্রী উত্তরা প্রাসাদের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে এবং সে আকাশের দিকে তাকিয়ে আছে এবং সে বুঝতে পারছে যে কিছু তার দিকে ছুটে আসছে। এবং এখানেই আমরা দেখতে পাবো যে অশ্বত্থামা যে ব্রহ্মাস্ত্র ছুঁড়েছিল সেটা গিয়ে লাগে উত্তরার গর্ভে। তো অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র সম্বন্ধে কিন্তু একটু বলে নেওয়া দরকার যে যুদ্ধে যখন দ্রোণাচার্যকে মারা হয় তো অশ্বত্থামা তখন ক্রোধান্বিত হয়ে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে। আর অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র কিন্তু এতটাই শক্তিশালী ছিল যেটা কি না বর্তমান যুগে একটা নিউক্লিয়ার থেকে কম নয়। তো অশ্বত্থামা যখন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে ঠিক তখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রকে প্রতিরোধ করার জন্যে পাণ্ডব পক্ষ থেকে অর্জুনও ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে। অশ্বত্থামার যে ব্রহ্মাস্ত্র ছিল তার নাম ছিল হচ্ছে নারায়ণাস্ত্র। অর্জুনের ব্রহ্মাস্ত্রর কী নাম ছিল সেটা আমার জানা নেই। তো যখন তারা দুজনেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে সেই ব্রহ্মাস্ত্র যদি একে অন্যের মুখোমুখি সংঘর্ষ হয় তাহলে পৃথিবীতে একটা বিশাল বড় ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। তো তাদেরকে রিকোয়েস্ট করা হয়, অনুরোধ করা হয় তারা যেন তাদের ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নেয়। অর্জুন তার ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নেয়, কিন্তু অশ্বত্থামার দুর্ভাগ্য, অশ্বত্থামা এটা তো জানতো যে ব্রহ্মাস্ত্র কীভাবে চালাতে হয়, কিন্তু অশ্বত্থামা এটা জানতো না যে ব্রহ্মাস্ত্রকে কীভাবে ফেরত আনতে হয়। আর অশ্বত্থামা যেহেতু পাণ্ডবদের পক্ষে ক্রোধিত ছিল, তো অশ্বত্থামা বলে যে আমার ব্রহ্মাস্ত্র ফিরবে না, তবে আমি আমার ব্রহ্মাস্ত্রর দিক পাল্টে দেব। এবং সে তখন তার ব্রহ্মাস্ত্রর দিক পাল্টে অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভের দিকে ধাবিত করে। আর অভিমন্যুর স্ত্রীর পেটে গিয়ে সেই ব্রহ্মাস্ত্র লাগে এবং সেটাই দেখানো হয়েছে এখানে, তার রেফারেন্স দেওয়া হয়েছে। এবং তারপরে অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে যে সন্তান ছিল সেটা মারা যায়। এরপরেই শ্রীকৃষ্ণ এতটাই ক্রোধিত হয়ে যায় যে সে অশ্বত্থামাকে অভিশাপ দেয় এবং অশ্বত্থামার মাথার মণি তখনই শ্রীকৃষ্ণ তুলে নেয়। সে অশ্বত্থামাকে অভিশাপ দেয় এবং সে বলে যে সে এরপরে আজীবন বেঁচে থাকবে এবং তার প্রতিটি দিন হবে মৃত্যুর সমান। তার শরীর থেকে রক্ত মাংস পচে গলে পড়বে, যে সে মৃত্যু চাইবে কিন্তু তার মৃত্যু আসবে না। শ্রীকৃষ্ণ এখানে তার শক্তি বলে উত্তরার গর্ভকে রিবর্ন করবে, মানে উত্তরার গর্ভকে আবার বাঁচিয়ে দেবে। এবং উত্তরার গর্ভে অভিমন্যুর যে সন্তান জন্ম নেবে তার নাম ছিল পরীক্ষিত। পরীক্ষিত কেন তার নাম হয়েছিল সেটাও জেনে রাখা দরকার। যেহেতু সে জন্মের আগেই তার মৃত্যুর সাথে লড়াইয়ে সে একটা বড় পরীক্ষা দিয়েছিল, সম্ভবত সেই কারণেই তার নাম রাখা হয় পরীক্ষিত। অশ্বত্থামার অভিশাপকে কেন্দ্র করে আরেকটা কথা কিন্তু বলে রাখা দরকার,
সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ যখন অশ্বত্থামাকে অভিশাপ দেয়, তো অশ্বত্থামা তখন তার কাছে ক্ষমা চায়। তখন শ্রীকৃষ্ণ তাকে বলে তুমি এই মণি ফেরত পাবে এবং এই মণিকে তুমি লাইফ টাইমে আর একবারই ব্যবহার করতে পারবে। এবং শ্রীকৃষ্ণই তখন তাকে বলে যে বিষ্ণু দশম অবতার কালকি যখন পৃথিবীতে আসবে তখন তার রক্ষার্থেই তুমি এই মণি ব্যবহার করতে পারবে। এরপরে যদি আমরা আবার টেলারে চলে আসি, তখন আমরা দেখতে পাই অশ্বত্থামা কিন্তু 6000 বছর পরেও বেঁচে আছে এবং সে যে মন্দিরের মধ্যে আছে সেই মন্দিরের মধ্যে একটা মূর্তির গলা কেটে পড়ে আছে। সেই গলা কেটে পড়া মূর্তিটা থেকে আমরা এটা আন্দাজ করতে পারি যে এটা হয়তো অশ্বত্থামার বাবার মূর্তি, মানে দ্রোণাচার্যের মূর্তি, কারণ দ্রোণাচার্যেরই গলা কাটা হয়েছিল। আর দ্বিতীয়ত অশ্বত্থামা শ্রীকৃষ্ণের কথা মতো তার যে দশম অবতার কালকি তার খোঁজ করছে এবং তার খোঁজ সে পেয়েও গেছে। এবং টেলারে অশ্বত্থামার মুখে এটা শোনানো হবে যে সে অনেক যুগ ধরে অপেক্ষা করছে এবং তারপরে সে তার খোঁজ পেয়েছে। এবং তার এই ডায়লগ থেকে, তার এই সংলাপ থেকে আমরা বুঝতে পারি সে হয়তো এটা খোঁজ পেয়েছে যে বিষ্ণুর দশম অবতার কালকি জন্ম নিতে চলেছে এবং কালকি যার গর্ভে জন্ম নিতে চলেছে দীপিকা পাদুকোন, সে তাকে রক্ষা করার কথাই এখানে বলছে। সেই জন্যেই যখন ভৈরবা বাউন্টির অর্থের জন্যে দীপিকা পাদুকোন কিংবা সুমতিকে ধরার চেষ্টা করে, তখন অশ্বত্থামা তার মাঝে এসে দাঁড়ায় এবং অশ্বত্থামা এবং ভৈরবের মধ্যে একটা মানে খুব দুর্ধর্ষ এবং শক্তিশালী, মানে শেয়ানে একটা লড়াই হয় এবং সেখানে প্রায় ভৈরব অশ্বত্থামার সামনে অলমোস্ট ছোট পড়ে। অশ্বত্থামার শক্তি এবং অশ্বত্থামার আকারের কাছে ভৈরবকে অনেকটাই ছোট মনে হয়। কালকি সিনেমার ফার্স্ট ট্রেলার এবং রিসেন্ট রিলিজ ট্রেলার দেখে আমরা কিন্তু এটা মোটামুটি দেখতে পাচ্ছি যে সিনেমার যে হিরো মানে ভৈরবা প্রভাস, তার চরিত্রের তেমন কিছু ডেপথ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। মোটামুটি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সে কিন্তু নেগেটিভ দিকেই রয়েছে। সে পয়সার পেছনে দৌড়াচ্ছে, সে পয়সা ইনকাম করে কমপ্লেক্সে শিফট হতে চায় এবং সে একটা লার্জ সাম অ্যামাউন্ট আয় করার জন্যে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে ক্যাপচার করে কমপ্লেক্সের কমান্ডোদের হাতে হ্যান্ড ওভার করতে চায়। তো সেক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু আমাদের মনে রয়েই যায় যে ভৈরবার যদি নেগেটিভ সাইডেই থাকে সবসময়, তাহলে ভৈরবা এবং কালকি এদের মধ্যে সম্পর্ক কী? অনেকেই বলছে যে ভৈরবা এবং কালকি দুটো আলাদা চরিত্র। অবশ্যই দুটো আলাদা চরিত্র, কিন্তু প্রশ্ন হলো ভৈরবা যদি হয় প্রভাস, তাহলে কালকি কে হবে? আমার ব্যক্তিগত ধারণা ট্রেলার এবং পোস্টার দেখে যা মনে হচ্ছে, ভৈরবা চরিত্রে প্রভাস অভিনয় করলে কালকি চরিত্র হয়তো কোনো না কোনোভাবে প্রভাসে অভিনয় করবে এবং ভৈরবা যদি কালকিতে কনভার্ট না হয় তাহলে হয়তো কালকির যে চরিত্র আমরা দেখতে পাবো সেটাতেও হয়তো আমরা প্রভাসকেই দেখতে পাবো। তার কারণ আমি বলছি যে প্রভাসের মতো একটা প্যান ইন্ডিয়া অ্যাক্টার, প্যান ইন্ডিয়া সুপারস্টার, যে কিনা ভারতবর্ষের প্রথম প্যান ইন্ডিয়া সুপারস্টার বলা যায় বাহুবলী 1 এবং বাহুবলী 2 সুবাদে, তাকে শুধুমাত্র এত হালকা চরিত্রে হয়তো কোনো প্রযোজক কিংবা পরিচালক ব্যবহার করবে না। একটা জিনিস যদি আমরা চিন্তা করে দেখি, প্রভাসের যে চরিত্রটা, সেই চরিত্রটাতে যদি প্রভাস না হয়ে অন্য কোনো নিউ কামার অ্যাক্টার কিংবা কোনো মিডিল রেঞ্জ অ্যাক্টার অভিনয় করত, তাহলে প্রভাসের ক্যারেক্টারটাকে বাদ দিলে আমরা কিন্তু সিনেমাতে ভৈরবার থেকে বেশি স্ট্রংভাবে দেখতে পাচ্ছি অশ্বত্থামাকে। দাপর যুগ থেকে অর্থাৎ মহাভারতের সময় থেকে অশ্বত্থামার কন্টিনিউশন, অশ্বত্থামার মাইন্ডের বিবর্তন, অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র নিক্ষেপণ, শ্রীকৃষ্ণর থেকে অভিশাপ এবং শ্রীকৃষ্ণর দেওয়া দায়িত্ব, দশম অবতার কালকিকে রক্ষা করার গুরু দায়িত্ব, সব কিছুর কিন্তু কেন্দ্রবিন্দুতে হচ্ছে অশ্বত্থামা। এবং কালকি 2898-এর প্রেজেন্ট টাইমে সেই কিন্তু মানে শত্রুপক্ষের সাথে লড়াই করে, এমনকি ভৈরবার সাথে লড়াই করে সে কালকির মা সুমতিকে রক্ষা করে চলেছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা ভৈরবার ক্যারেক্টারটাকে বাদ দিই, তাহলে এক এবং একমাত্র স্ট্রং পজিটিভ ক্যারেক্টার হিসাবে কিন্তু আমরা অশ্বত্থামাকেই দেখতে পাই। তো এটা তো হতে পারে না, এটা আমার কিছুতেই মনে হয় না যে প্রভাসকে এইভাবে ওয়েস্টেজ করা হবে। তো সেখান থেকে আমার বদ্ধমূল ধারণা, প্রভাস যদি ভৈরবা হয়ও তো কোনো না কোনোভাবে প্রভাসই কনভার্ট হয়ে কালকি হবে, অশ্বত্থামার মনির শক্তির কারণে, কিংবা পরবর্তীতে যে কালকি হবে সেটা প্রভাসেরই অন্য আরেকটা রূপ।
কিংবা প্রভাসের দ্বৈত চরিত্রে অভিনয়। তো বন্ধুরা, কালকি 2898-এর সেকেন্ড ট্রেলারে যেখানে মহাভারত এবং বর্তমান টাইমলাইন অর্থাৎ ফিউচার টাইমলাইনকে পাঞ্চ করে যতটুকু দেখানো হয়েছে, তার মধ্যে মহাভারতের পার্টটা দেখে আমার এতটুকুই বোধগম্য হয়েছে। বাকি যে পার্টটা থাকলো সেটা ফিউচার টাইমলাইনকে নিয়ে, এবং সেটা আমি চেষ্টা করব সিনেমা রিলিজ হওয়ার আগে সেটার ব্রেকডাউন করার। সেই ব্রেকডাউনের ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অবশ্যই বেল আইকন প্রেস করে রাখো, যাতে যখনই আমি এটাকে করার চেষ্টা করি কিংবা যদি রিলিজ হওয়ার আগে করতে পারি তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ।